এবারে দেবলীনার জায়গায় ঈশানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে গেল অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তলাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ছাদনাতলায় বিয়ের আসর বসে আছে এবং সকলে যখন কিনা অপেক্ষা করতে থাকে কখন বিয়ে শুরু হবে। অন্যদিকে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইদা তুই বিশ্বাস কর, আমি এই এই কালমুখী এই দেবলীনাকে কোনো মতে বিয়ে করতে চাই না, কারণ ও আমার জীবনে আসা মাত্র আমার জীবনটা তছনছ হয়ে যাবে, নরকে পরিণত করে দেবে। এবং শুধুমাত্র আমি যে আমার জন্য বলছি স্বার্থপরের মতন সেরকমটা নয় ভাইদা, তুই তো খুব ভালো করেই জানতে পেরে গেছিস যে এই দেবলীনা ঠিক কতটা নোংরা প্রজাতির একটা মেয়ে এবং ওর উদ্দেশ্য মোটেও এই বাড়িতে আসাটা রীতিমতো এবারে ভালো চাওয়া নয়, বরঞ্চ এবারে সর্বনাশ করা। এবং সেই সমস্ত কিছু জেনেও তুই কেন চাইছিস যে তোর ছোটো ভাইয়ের জীবনটা এরকম করে তছনছ হয়ে যাক। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে দেখ ঈশান, দেবলীনাকে মা পছন্দ করেছে এবং মায়ের সিদ্ধান্তকে আমাদের স্বাগত জানিয়ে রীতিমতো তোর সেই সিদ্ধান্তটাকে মেনে নেওয়াটা উচিত। এবং কে বলতে পারে বিয়ের পরবর্তী সময় হয়তো বা দেবলীনা নিজেকে পাল্টেও ফেলতে পারে। তুই ওসব নিয়ে একদম টেনশন করিস না এবং এখন কিন্তু বিয়ে থেকে পিছিয়ে যাওয়ার মতন একদম সময় নেই। এবং তুইও রাতুলের মতন যদি কোনো রকম কোনো ঘটনা ঘটাস তাহলে কিন্তু তুই চিরকালের জন্য তোর ভাইদাকে হারাবি। এ কথা তুই মাথায় রাখিস। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ঠিক আছে ভাইদা, তুই যখন তোর মাথার টিপি আমাকে দিয়ে ফেললি তাহলে আমি এই বিয়েটা করবো, তার পরবর্তীতে তোর ভাইয়ের যদি জীবনটা নরকে পরিণত হয়ে যায় তাতে তো তোর কিছু দেয় আসবে না, তাই তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনাকে সরিয়ে ফেলা মাত্র অনুশ্রী বলতে থাকে যে এবার যদি কোনো মতে কোণে বেশি কাউকে কেউ খুঁজে না পায় তাহলে তার রক্ষে থাকবে না, তাহলে তো একটা কুরুক্ষেত্র বেঁচে যাবে এবং এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। তাহলে আমি এবার কী করবো? অন্যদিকে অনুশ্রী যখন কিনা কোণের সাজে যখন কিনা বসে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মাকে তো ছেলের বিয়ে দেখতে নেই, কিন্তু তাই বলে জয়িতা এখনও পর্যন্ত লগন প্রায় পেরিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তোর মেয়ের আসার কোনো নাম নেই কেন বলতো? তোর মেয়ের আর কতক্ষণ সময় লাগবে তৈরি হতে? ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে সত্যি তো, বেবিকে তো আমি দেখে এসেছি সম্পূর্ণরূপে ওর রেডি, কিন্তু তা সত্ত্বেও এখন এতটা সময় লাগাচ্ছে কেন? অন্যদিকে জয়িতা যখন বলতে থাকে যে যাও না তোমরা গিয়ে বরঞ্চ বেবিকে নিয়ে এসো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা তারা কোণে ভেসে যখন কিনা অনুশ্রীকে বিয়ের পিড়িতে বসিয়ে নিয়ে আসে এবং অনুশ্রী যখন ঘোমটা দিয়ে নিজের পুরো চেহারাটা কভার করে বসে থাকে এবং অনুশ্রী বলতে থাকে যে হাই ঈশ্বর তুমি সহায় থাকো, আমার বিয়ে সম্পন্ন হওয়ার আগ অব্দি কেউ যাতে কোনো মতে টের না পায় যে এই ঘোমটার আড়ালে দেবলীনা ম্যাডাম নয় বরঞ্চ অনুশ্রী আছে, কারণ সেটা যদি একবার টের পেয়ে যায় তাহলে যে কোনো মূল্যে তারা তন্ন তন্ন করে খুঁজে হলেও দেবলীনা ম্যাডামকে আবারও বিয়ের আসরে ফিরিয়ে নিয়ে আসবে। এবং একবার যদি দেবলীনা ম্যাডামের সঙ্গে ঈশান স্যারের বিয়ে হয়ে যায় তাহলে এই বাড়ির ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে যখন কিনা বিয়ের পিড়িতে বসে যখন কিনা ঘুমটার আড়ালে কোণে চলে আসে, ঠিক তার পর মুহূর্তে জয়িতা বলতে থাকে যে কী ব্যাপার, বেবি আবার কবে থেকে এতটা লাজুক হয়ে গেল যে ওর রীতিমতো এত বড় একটা ঘুমটা টেনে মুখ আড়াল করে সকলের সামনে এসেছে, কিছুতে বুঝতে পারছি না। অন্যদিকে জয়িতা যখন বলতে থাকে যে 1 মিনিট দাঁড়াও, বিয়ে শুরু হবে তো তখনই, যখন কি না আমার আর একটা প্রশ্নের উত্তর আমার বেবি দিবে। বেবি কী ব্যাপার, তুমি এত বড় একটা ঘুমটা টেনে কেন এসেছো? অন্যদিকে ঈশান বলতে থাকে যে নির্ঘাত এই মেয়ের আবার নতুন কোনো বদমাইশি বা নাটক শুরু হয়েছে, ন্যাকা সাজছে এখন, এমনিতে তো খোলামেলা কাপড় পরে ঘোরাফেরা করে, এখন আবার এতই লজ্জা পেয়ে গিয়েছে আমাকে যে কোনো মতো মুখ দর্শনও করাতে চাইছে না, পান পাতা দিয়ে চেহারা ঢেকে আসতে পারছিল না। ম্যাডাম রীতিমতো এত বড় একটা ঘুমটা টেনে এসেছে। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে হাই ঈশ্বর আমি না আবার ধরা পড়ে যাই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।